টুম্পা, তাড়াতাড়ি হাত চালা মা। সামনে আরো অনেকে দাঁড়িয়ে আছে অপেক্ষায়। আজকে সকাল থেকেই ভিড় লেগে আছে দেখছি দোকানে। বসবার জায়গাও কমে যাচ্ছে ক্রমশ। হ্যাঁ দাদু, দিচ্ছি এখনই। রোজই তো এমন ভিড় হয়। আমাদের পরোটার স্বাদ আর দামের জন্য মানুষ এত পছন্দ করে আমাদের দোকান। কেউ একবার খেলে আবার আসতে চায় আমাদের দোকানে। ঠিক আছে, ঠিক বলেছিস মা। এই সুনামটাই তো আমাদের এত বছরের পরিশ্রমের ফসল। এটা ধরে রাখতে হবে সব সময়। তো ঠাকুমা বেঁচে থাকলে আজকে খুব খুশি হতেন দেখে। এই দোকানটা আমাদের দুজনের হাতেই এত বড় হয়ে উঠলো দিনে দিনে। উনি নিজের হাতে প্রথম যে রেসিপিটা শিখিয়েছিলেন সেটাই আজও আমরা যত্ন করে ব্যবহার করছি। দাদু, তুমি একটু বসো, আমি প্লেটগুলো সামলে নিচ্ছি। তুমি সকাল থেকে একটানা কড়াইয়ের সামনে দাঁড়িয়ে আছো। একটু জিরিয়ে নাও। শরীরের যত্ন নেওয়াটাও তো জরুরি তোমার জন্যে। না রে মা, এখন বসলে চলবে না। দেখ কত মানুষ অপেক্ষা করছে। তোর কলেজের সময়ও তো হয়ে যাচ্ছে, তুই বরং তাড়াতাড়ি তৈরি হয়ে নে। হ্যাঁ দাদু, আমি শেষ প্লেটটা দিয়েই বেরিয়ে পড়ছি। বেশি পরিশ্রম করবে না কিন্তু আমি ফিরে না আসা পর্যন্ত। প্রয়োজনে গোপাল কাকাকে ডেকে সাহায্য নিও। ঠিক আছে মা, তুই চিন্তা করিস না আমাকে নিয়ে। এ বয়সও আমার শরীর এখনো বেশ শক্তপোক্ত আছে। তোর মায়ের চিন্তাও তো আমাকে করতে হয় বই কি। তাড়াতাড়ি যা এবার। আসছি দাদু, বিকেলে ফিরে সব সামলে নেব আমি। টুম্পা, কলেজে মন দিয়ে পড়াশুনো কর মা। দোকানের চিন্তা তোকে করতে হবে না। আমি একাই সামলে নেব যতক্ষণ তুই ফিরিস। তুই শুধু নিজের পড়াশুনোর দিকে মন দে। দাদু, তুমি একা এত পরিশ্রম করো, আমারও তো উচিত তোমাকে যতটা সম্ভব সাহায্য করা। কলেজ শেষ করেই আমি সোজা দোকানে চলে আসব। এটা কোনো বোঝা না আমার কাছে, বরং আনন্দই লাগে তোমার সাথে কাজ করতে। তুই এমন ভাবে বলিস মা, যেন এটা কোনো কষ্টের কাজ না, বরং আনন্দের। এই মনোভাবটাই তো তোকে অন্য সবার থেকে আলাদা করে দেয়। কিন্তু তোর পড়াশুনোটাই আসল। আমি চাই তুই অনেক বড় হ, অনেক ভালো একটা চাকরি করে সম্মানের সাথে বাঁচ। দোকানে তো একটা উপায় মাত্র, আসল লক্ষ্য তোর পড়াশুনো। এটা তো কখনো ভুলিস না মা। জানি দাদু, তোমার এই স্বপ্নটা আমারও স্বপ্ন। কিন্তু তুমি যতদিন এই পরিশ্রম করছো, আমিও তোমার পাশে থেকে তোমাকে সাহায্য করব। এটাই তো আমার কর্তব্য। তুমি একা কষ্ট করবে আর আমি বসে বসে খাবো, এটা হতে পারে না। তোর এই জেদটাই তো আমাকে সবচেয়ে বেশি গর্বিত করে মা। ঠিক আছে, চল, এখন দেরি হয়ে যাচ্ছে তোর কলেজে যাওয়ার সময়। এসে গেছি মা। আর কলেজ কেমন কাটলো দিনটা? কোনো ভালো খবর আছে নাকি? মুখটা তো বেশ প্রফুল্ল লাগছে দেখছি তোর। হ্যাঁ দাদু, আজ স্যার বলছিলেন আমার পরীক্ষার প্রস্তুতি নাকি খুব ভালো হচ্ছে। রেজাল্ট বেরোলেই বুঝতে পারবো ঠিক কেমন হলো সবকিছু। তবে মনে হচ্ছে ভালোই কিছু একটা হবে এবার। মনটা খুব আশাবাদী লাগছে আমার। তোর কথা শুনে আমারও মনটা ভরে গেল মা। তুই যেভাবে দোকান আর পড়াশুনো দুটো একসাথে সামলাচ্ছিস, সেটা দেখে আমি সত্যিই গর্বিত তোর জন্য। বাবু, নতুন এসছেন মনে হচ্ছে এলাকায়। আগে তো কখনো দেখিনি আপনাকে। কি করেন আপনি? এই মোড়ের সব মানুষই তো আমি চিনি এতদিন। আপনার মুখটা একদম নতুন লাগছে। হ্যাঁ কাকা, ঠিক ধরেছেন। অফিসে চাকরিতে বদলি হয়ে এই এলাকায় এসেছি সবেমাত্র কয়েকদিন হলো। এখনো তেমন কিছুই চিনি না এই এলাকার। রাস্তাঘাটও ভালো করে বুঝি না এখনো। সবকিছু একদম নতুন লাগছে আমার কাছে। তা ভালোই হলো এসেছেন এইদিকে চা খেতে। আমার দোকানে বসেই তো এলাকার সব খবর পেয়ে যাবেন ধীরে ধীরে। এখানকার মানুষজন সবাই খুব আন্তরিক। দেখবেন তাড়াতাড়ি মানিয়ে নিতে পারবেন। তা থাকবার জায়গার ব্যবস্থা হয়েছে তো ঠিকঠাক? নতুন জায়গায় প্রথম প্রথম একটু কষ্টই হয় সবার। চেনা মানুষজন না থাকলে, মন খারাপও থাকলে একা একা সময়ও কাটতে চায় না। ও আচ্ছা, তা থাকবার ব্যবস্থা হয়েছে তো ঠিকঠাক? নতুন জায়গায় প্রথম প্রথম একটু কষ্টই হয় সবার। চেনা মানুষজন না থাকলে মনও খারাপ লাগে, একা একা সময়ও কাটতে চায় না। থাকবার জায়গা নিয়ে তেমন সমস্যা নেই কাকা। অফিস থেকেই একটা ঘর ঠিক করে দিয়েছে। কিন্তু আসল সমস্যা হচ্ছে খাওয়া দাওয়া নিয়ে। আমি তো একা মানুষ, রান্না করবার মতো সময়ও নেই আর অভ্যেসও নেই তেমন। বাড়িতে সবসময় মা রান্না করে দিতেন। বুঝেছি বুঝেছি, এটা তো সত্যি বড় সমস্যার একা মানুষের জন্য। রোজ রোজ বাইরে খাওয়াও তো সহজ কথা না। শরীরও খারাপ হয়ে যায় এভাবে চললে দিনের পর দিন। ভালো আর স্বাস্থ্যকর খাবার না পেলে তো সমস্যা বাড়বেই।
ঠিক তাই কাকা। আশেপাশে কোনো ভালো হোটেল বা খাবারের দোকান আছে কি যেখানে রোজ গিয়ে খেতে পারি? একটু বলুন না, যদি জানা থাকে আপনার খুব উপকার হবে আমার। একটু ভাবতে দিন বাবু, নিশ্চয়ই কোনো ভালো জায়গার কথা মনে পড়বে আমার এই মুহূর্তে। আছে তো বাবু, একদম কাছেই আছে। ওই সামনের মোড়ে হরিপদ দাদু আর তার নাতনির একটা পরোটার দোকান আছে। দারুণ পরোটা বানায় ওরা, আর দামও খুব কম। খেলে মনে হবে বাড়ির রান্নার মতোই স্বাদ। তাই নাকি? তাহলে তো একবার গিয়ে দেখা উচিত। চলুন কাকা, একটু দেখিয়ে দিন কোন দিকে যেতে হবে ঠিক। আজই গিয়ে দেখব একবার। দেরি করতে চাইলে চাই না আর। এই তো এই রাস্তা ধরে সোজা গিয়ে বাঁ দিকে ঘুরলেই দেখতে পাবেন দোকানটা। ভিড় দেখেই চিনে ফেলবেন। রোজই এত ভিড় থাকে ওখানে, খুঁজে পেতে কোনো অসুবিধা হবে না আপনার। দাদু, একটা পরোটা তরকারি দেবেন? গোপাল কাকা বললেন আপনাদের দোকানের পরোটা নাকি খুবই ভালো হয়, তাই চলে এলাম চেখে দেখতে। টুম্পা, একজন নতুন খদ্দেরের জন্য একটা প্লেট বানিয়ে দে তো তাড়াতাড়ি, ভালো করে গরম করে দিস। হ্যাঁ দাদু, এই তো দিচ্ছি। বসুন বাবু, এক্ষুনি নিয়ে আসছি আপনার জন্য। আরে বাহ, এ তো সত্যি অসাধারণ। হ্যাঁ হ্যাঁ, এত নরম আর সুস্বাদু পরোটা আমি অনেক দিন খাইনি। গোপাল কাকা ঠিকই বলেছিলেন আপনার কথা, এই তরকারিটাও দারুণ হয়েছে। শুনে খুব ভালো লাগলো বাবু। আমরা প্রতিদিন সকালেই টাটকা মশলা বেটে রান্না করি, বাসি কিছু কখনো ব্যবহার করি না আমাদের দোকানে। দাদু সব সময় বলেন খাবারের মান কখনো কমতে দেওয়া যাবে না। এটাই তো আসল পার্থক্য তৈরি করে দেয়। আমি নিশ্চিত এখন থেকে আমি প্রতিদিন এখানে খেতে আসব। এমন স্বাদ আর কোথাও পাওয়া যাবে বলে মনে হচ্ছে না। আপনি এলে আমরাও খুশি হব বাবু। আপনার মতো ভদ্র মানুষদের সেবা করতে পারলে সত্যিই ভালো লাগে আমাদের। দাদু, আজ নিয়ে টানা কয়েকদিন হলো আমি প্রতিদিন এখানেই খাচ্ছি, আর প্রতিদিনই মনে হচ্ছে আগের দিনের চেয়ে আরও ভালো লাগছে স্বাদটা। আপনাদের হাতের এই জাদু সত্যিই অসাধারণ। শুনে খুব ভালো লাগলো বাবু। আপনার মতো নিয়মিত খদ্দের পেলে আমাদের উৎসাহ বাড়ে আরও ভালো কিছু বানানোর। মনে হয় আমাদের পরিশ্রম সার্থক হচ্ছে। বাবু, আপনি কিন্তু এই কয়েকদিনে আমাদের দোকানের সবচেয়ে প্রিয় খদ্দের হয়ে গেছেন। আপনার প্রশংসাগুলো শুনলে সত্যি খুব ভালো লাগে আমাদের। আপনি তো এখন প্রায় আমাদের পরিবারের মতোই হয়ে গেছেন সৌরভ বাবু। রোজ এসে বসেন এখানে। কেমন লাগছে এলাকায় থাকতে? মানিয়ে নিতে পারছেন তো সবকিছুর সাথে? হ্যাঁ, অনেকটাই মানিয়ে নিয়েছি এখন। আপনাদের এই আন্তরিকতা আর সুস্বাদু খাবার পেয়ে তো আর কোনো সমস্যাই মনে হচ্ছে না আমার। প্রতিদিন অফিস থেকে ফেরবার পথে এখানে আসবার জন্য মনটা অপেক্ষা করে থাকে সারাদিন। এটাই তো আমাদের প্রাপ্তি বাবু। আপনার মতো মানুষেরা যখন খুশি হয়ে যান তখন আমাদের পরিশ্রমটাও সার্থক মনে হয়। এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে বলুন তো? আচ্ছা, আপনার বাড়ির লোকজন কি এখানে আসেন মাঝে মধ্যে দেখা করতে? একা একা থাকতেই নিশ্চয়ই মন খারাপ লাগে মাঝে মধ্যে। হ্যাঁ, একটু তো লাগেই। তবে আপনাদের এই দোকানে এসে বসলে একটা একাকিত্বটা অনেকটা কমে যায়। মনে হয় যেন নিজের বাড়িতেই আছি। আপনারা দুজনেও তো এখন আমার কাছে পরিবারের মতো হয়ে গেছেন। আমরাও তো তোমাকে এখন নিজেদের পরিবারের একজনের মতোই মনে করি বাবু। এভাবেই মানুষের সম্পর্ক তৈরি হয়। রক্তের সম্পর্ক ছাড়াও তো ভালোবাসার সম্পর্ক হতে পারে। দাদু, লক্ষ্য করেছো আজ দুপুর থেকে খদ্দের কেমন কমে গেছে আমাদের দোকানে? অথচ ওই নতুন হোটেলটার সামনে দেখো কত ভিড়, একদম গিজগিজ করছে লোকে। হ্যাঁ রে মা, আমিও খেয়াল করছি। ওরা নাকি অনেক রকম নতুন নতুন রেসিপি নিয়ে এসেছে। লোকজন কৌতূহল নিয়ে সেখানেই ভিড় করছে বেশি। আমাদের চেনা খদ্দেরদেরও দেখছি ওদিকে যেতে। আমাদের পুরনো খদ্দের রতন কাকাও দেখলাম আজ ওই হোটেলে ঢুকলেন। অথচ উনি তো এতদিন আমাদের হোটেলেই আসতেন সকালে। চিন্তা করিস নে মা, হয়তো কয়েকদিনের কৌতূহল এটা, আবার সব ঠিক হয়ে যাবে। আমাদের পুরনো খদ্দেররা তো ঠিকই ফিরে আসবে একদিন না একদিন। আমাদের স্বাদটাই তো আসল, সেটা তো বদলে যায়নি। শুধু ধৈর্য ধরতে হবে আমাদের এ সময়ে। আশা করি তাই যেন হয় দাদু, কিন্তু আমার একটু চিন্তা হচ্ছে। যদি এভাবে বিক্রি কমতে থাকে তাহলে তো আমাদের সংসার চালানো কঠিন হয়ে যাবে। তোমার ওষুধপত্রের খরচও তো আছে। চিন্তা করিস না মা, আমরা এর আগেও অনেক কঠিন সময় পার করেছি। টুম্পা, আজকের এই হিসেবটা দেখলাম, গত সপ্তাহের তুলনায় বিক্রি প্রায় অর্ধেক হয়ে গেছে। এভাবে চললে সত্যি সমস্যায় পড়ে যাব আমরা। দোকান ভাড়াও তো দিতে হবে সামনের মাসে। আমিও তাই ভাবছিলাম দাদু।
ওই নতুন হোটেলটা আসার পর থেকে আমাদের এই অবস্থা হয়েছে। মানুষ বোধহয় নতুন কিছুর প্রতি আকৃষ্ট হয়েছে। কিন্তু আমরা তো নতুন কিছু বদলাতেও পারছি না। এই একটাই রেসিপি জানি আমরা এত বছর ধরে। এখন নতুন কিছু শিখতে গেলেও তো সময় আর টাকা দুটোই লাগবে, আর এই বয়সে নতুন কিছু শেখাও তো সহজ না। চিন্তা করো না দাদু, আমরা নিশ্চয়ই একটা রাস্তা বের করব। এত বছর ধরে যেভাবে আমরা লড়াই করে এসেছি, এবারও পারবো সব সামলাতে। তুই সব সময় এত সাহস দেখাস মা, তোর এই মনোবলটাই তো আমাকে বাঁচিয়ে রাখে এ বয়সেও। ঠিক আছে, চল এখন ঘুমিয়ে পড়ি, কালকে আবার নতুন করে ভাববো সব কিছু। তোর কথায় ভরসা পাই, কিন্তু সত্যি বলতে আজকাল রাতে ঘুমও ঠিক মতো আসে না এসব চিন্তায়। তোর পড়াশুনোর খরচও তো সামনে বাড়বে, সেটাও একটা বড় চিন্তা। তোর ভর্তির টাকাও তো জোগাড় করতে হবে সামনের মাসে। দাদু, তুমি একদম চিন্তা করো না, শরীর খারাপ হয়ে যাবে তোমার, আমরা একসাথে সব সামলে নেব। দেখো একদিন সব ঠিক হয়ে যাবে। দাদু, আজকে দোকানে এত কম মানুষ কেন? সব সময় তো ভিড় লেগেই থাকতো এখানে। কি হয়েছে বলুন তো? আপনাদের দুজনকেই কেমন চিন্তিত লাগছে। কি আর বলবো বাবু, পাশের নতুন হোটেলটার জন্য আমাদের বিক্রি অনেকটাই কমে গেছে। মানুষ নতুন রেসিপি খেতে ওদিকেই বেশি যাচ্ছে আজকাল। আমাদের পুরনো খদ্দেরও অনেক ওদিকে চলে গেছে। এটা তো সত্যিই চিন্তার বিষয়। টুম্পা, তুমি কেমন আছো? মুখটা এমন মলিন হয়ে লাগছে কেন? তোমারও কিছু হয়েছে নাকি আরো? না মানে, একটা খবর আছে বলার মতন, ভালো আর খারাপ দুটোই মিশিয়ে। বলো তো শুনি, কি ব্যাপার? সৌরভবাবু, একটা খবর বলি। আমার কলেজের রেজাল্ট বেরিয়েছে, খুব ভালো হয়েছে আমার রেজাল্ট। কিন্তু এখন ইউনিভার্সিটিতে ভর্তি হতে যে টাকা লাগবে, সেটা জোগাড় করাই তো সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিক্রি কমে যাওয়ায় সব হিসেব গুলিয়ে যাচ্ছে। আরে বাহ, এত ভালো রেজাল্ট করেছো তুমি, এটা তো সত্যিই দারুণ খবর। কিন্তু ভর্তির টাকা নিয়ে চিন্তার কি আছে? বাবু, আমাদের দোকানে যাই ছিল তা দিয়েই কোনো মতে সংসার চলতো। এখন বিক্রি কমে যাওয়ায় সেটাও কঠিন হয়ে গেছে। তার উপর এত বড় ভর্তির খরচ কোত্থেকে জোগাড় করব বুঝতে পারছি না। বুঝতে পারছি দাদু, এটা সত্যি কঠিন একটা পরিস্থিতি আপনাদের জন্য। একদিকে দোকানের সমস্যা, অন্যদিকে টুম্পার এত বড় একটা সুযোগ। দুটোই একসাথে সামলানো তো সহজ কথা না। দাদু, টুম্পা, আমি একটা কথা বলতে চাই। টুম্পার ভর্তির সব খরচ আমি দিতে চাই। প্লিজ আপনারা না বলবেন না এতে, আমি মন থেকে এটা চাইছি। সৌরভবাবু, আপনি কি বলছেন? এত বড় একটা সাহায্যের কথা তো আমি কল্পনাও করিনি। এভাবে হঠাৎ বলাটাও তো ঠিক না। না বাবু, কি বলছেন? আপনার কাছ থেকে এত বড় সাহায্য নেওয়া তো ঠিক হবে না। আমরা কিভাবে শোধ করব এই ঋণ? এটা তো অনেক টাকার ব্যাপার। দাদু, এটা ঋণ না, এটা একটা সাহায্য মাত্র। টুম্পা এত ভালো ছাত্রী, ওর স্বপ্নটা টাকার অভাবে থেমে যাওয়া আমি মেনে নিতে পারবো না। এটা আমার কাছে একটা দায়িত্বের মতোই মনে হচ্ছে। সৌরভবাবু, আপনার এই মহানুভবতা আমরা কখনো ভুলবো না। কিন্তু এত বড় সাহায্য নেওয়াটা সত্যি সংকোচের বিষয় আমাদের কাছে। আপনি তো আমাদের আত্মীয়ও না, তবু এত বড় মন দেখাচ্ছেন। টুম্পা, রক্তের সম্পর্ক না থাকলেও তো মনের সম্পর্ক তৈরি হয়ে যায় মানুষে মানুষে। এই কয়েক মাসে আপনাদের সাথে যে আন্তরিকতা তৈরি হয়েছে, সেটাই তো আমার কাছে সবচেয়ে বড় সম্পর্ক এখন। এটা টাকার হিসেবে মাপা যায় না। শোনা টুম্পা, তোমাদের দোকানের বিক্রি যখন আবার ভালো হবে, তখন নয় ফিরিয়ে দিও এই টাকা। এখন শুধু এটাই ভাবো, তোমার পড়াশুনো যেন বন্ধ না হয়। আপনার এই কথায় ভরসা পাচ্ছি বাবু। ঠিক আছে, আমরা আপনার সাহায্য নেব, কিন্তু কথা দিচ্ছি, দোকান আবার আগের মতো চললেই আমরা এই টাকা ফিরিয়ে দেব আপনাকে। এটা আমাদের সম্মানের প্রশ্ন। আপনার এই ঋণ আমি সারা জীবনেও ভুলবো না। আপনি না থাকলে হয়তো আমার এই স্বপ্নটা এখানেই থেমে যেত। আপনি সত্যি আমাদের জন্য একটা আশীর্বাদের মতো এসেছেন। এভাবে বলো না টুম্পা, আমি তো শুধু যা করা উচিত মনে হলো তাই করেছি। তোমার মতো মেধাবী একজন মানুষের স্বপ্ন পূরণ হতে দেখাই তো আমার কাছে সবচেয়ে বড় পাওয়া হবে। দাদু, শুধু টাকা দিয়ে সমস্যার সমাধান হবে না, ভাবতে হবে কিভাবে আপনাদের দোকানের বিক্রি আবার আগের মতো বাড়ানো যায়। আপনি ঠিক বলেছেন সৌরভবাবু, শুধু টাকা দিয়ে তো সাময়িক সমাধান হবে। দীর্ঘমেয়াদে আমাদের নিজেদের কিছু একটা করতে হবে, যাতে দোকান আবার আগের মতো চলে। তা তো ঠিকই বলেছেন, কিন্তু আমরা তো শুধু সাধারণ পরোটাই বানাতে জানি। নতুন কিছু শেখাটাও তো সহজ কথা না এ বয়সে, আর সময়ও তো লাগবে অনেক কিছু নতুন রপ্ত করতে। টুম্পা, তুমি কি বলো? তুমি কি অন্য কোনো নতুন রেসিপি বানাতে পারবে যেটা মানুষের কাছে আকর্ষণীয় লাগবে?
তোমার তো রান্নার হাত ভালোই মনে হয়। টুম্পা তো ছোটবেলা থেকেই রান্নায় খুব দক্ষ বাবু। ওর মায়ের হাতের গুণটাই পেয়েছে ও, শুধু সুযোগের অভাবই হয়তো নতুন কিছু শেখা হয়নি। সত্যি বলতে আমি শুধু পরোটাই ভালো বানাতে পারি, এটাই আমাদের পারিবারিক রেসিপি। অন্য কোনো জটিল রান্না আমি ভালো বানাতেও পারবো না। দাঁড়াও, আমার মাথায় একটা দারুণ আইডিয়া এসেছে। তোমরা যখন পরোটা বানাতেই সবচেয়ে ভালো পারো, তাহলে পরোটাকে আরো বিশেষ করে তোলা যাক না কেন? কি বলতে চাইছেন বাবু, একটু বুঝিয়ে বলুন তো আমাদের, ঠিক কীরকম পরিবর্তনের কথা ভাবছেন আপনি? চিকেন পরোটা বানালে কেমন হয়? সাধারণ পরোটার সাথে চিকেনের পুর একদম নতুন একটা পদ তৈরি করা যায়। এটা তো বাজারে সহজে পাওয়া যায় না, আর স্বাদেও হবে একদম অন্যরকম। মানুষ কৌতূহলী হয়ে চেখে দেখতে আসবেই। চিকেন পরোটা, বাহ, এ তো সত্যিই একটা চমৎকার আইডিয়া বাবু। আমরা তো পরোটা বানাতে দক্ষ, আর চিকেনের পুর বানানোটাও খুব কঠিন কিছু না, শুধু একটু চেষ্টা করলেই হবে। হ্যাঁ দাদু, আমারও দারুণ লাগছে আইডিয়াটা। আমাদের নিজস্ব পরোটার স্বাদের সাথে চিকেন যোগ হলো, সত্যি এটা একটা অনন্য কিছু হয়ে উঠবে। চলো কাল থেকেই শুরু করব। এটাই তো চাই আমি, তোমাদের নিজস্ব দক্ষতাকে একটু ভিন্নভাবে ব্যবহার করা। আমি নিশ্চিত এটা মানুষের খুব পছন্দ হবে। শহরেও তো এমন জিনিস খুব একটা দেখা যায় না। তাহলে কালকে থেকেই শুরু করে দিই। দাদু দেখো তো চিকেনের পুরটা কেমন হয়েছে, মশলাটা ঠিকঠাক হয়েছে কিনা একটু বলো তো তুমি চেখে দেখে। আমার তো মনে হচ্ছে ভালোই হয়েছে, কিন্তু তোমার মতামতটাও জানা দরকার। বাহ, দারুণ হয়েছে তো মা। এই স্বাদ পেলে মানুষ নিশ্চয়ই খুব পছন্দ করবে। সৌরভবাবুর আইডিয়াটা সত্যি দারুণ ছিল। আমাদের এই সংকট থেকে বাঁচানোর একটা দারুণ উপায় বের করে দিলেন উনি। হ্যাঁ দাদু, আমারও তাই মনে হচ্ছে। এবার তাড়াতাড়ি বাকি পরোটাগুলোও বানিয়ে ফেলি, দোকান খোলার সময় হয়ে যাচ্ছে। তোর হাতের রান্নার উপর আমার পূর্ণ আস্থা আছে। মানুষ একবার চেয়ে দেখলেই বুঝবে এটা কতটা আলাদা সুস্বাদু। দাদু দেখো, ওই ভদ্রমহিলা তো 3 প্লেট চিকেন পরোটা নিয়ে গেলেন বাড়ির জন্য, বললেন বাড়ির সবাইকে খাওয়াবেন। এত তাড়াতাড়ি মানুষ যে এত পছন্দ করবে আমি তো ভাবিনি। এটাই তো বলছিলাম মা, ভালো জিনিসের কদর মানুষ ঠিকই বোঝে। তুই আজকে প্রমাণ করে দিলি তোর হাতের রান্নার গুণ। টুম্পা, দেখেছিস কত মানুষ আসছে আজকে? মনে হচ্ছে আমাদের চিকেন পরোটার কথা এর মধ্যে সবার মুখে ছড়িয়ে পড়ে গেছে। একজন খেয়ে আর একজনকে বলছে মনে হয়। হ্যাঁ দাদু, আমার তো বিশ্বাসই হচ্ছে না এত তাড়াতাড়ি এত ভালো সাড়া পাবো আমরা। মনে হচ্ছে আমাদের দোকানের সব দুশ্চিন্তা আজ কেটে যাচ্ছে ধীরে ধীরে। সৌরভ বাবু সেই আইডিয়াটা আমাদের বাঁচিয়ে দিল শেষ পর্যন্ত। সত্যি মা, ওপরওয়ালা যেন ওনাকি পাঠিয়েছিলেন আমাদের এই বিপদের সময়। একজন খদ্দের তো বলেই গেলেন তিনি আর ওই নতুন হোটেলে যাবেনই না, এখন থেকে আমাদের হোটেলেরই পরোটা খাবেন। বলুন তো সৌরভ বাবু, কেন ডেকেছেন আমাকে এই সময়? কিছু কি বলতে চান, কোনো বিশেষ কথা? আপনাকে একটু অন্যরকম লাগছে। টুম্পা, আমি তোমাকে আগে কোনো কিছুই জানাইনি, বা এই কথাটা এখন বলা ঠিক হবে কিনা তাও জানি না, কিন্তু আজকে না বললে হয়তো পরে আর সাহসই পাবো না বলতে। তাই ঠিক করলাম আজই বলে ফেলবো। কি কথা সৌরভ বাবু, বলুন না। আপনাকে তো এত চিন্তিত দেখাচ্ছে কেন হঠাৎ করে? আমার তো একটু ভয় লাগছে। কি এমন কথা যে আপনি এত ইতস্তত করছেন? আমি তোমাকে পছন্দ করি। তোমার এই পরিশ্রম, তোমার হাসি, তোমার সাহস সবকিছুই আমাকে মুগ্ধ করেছে এই কয়েক মাসে। আর যদি তোমার আপত্তি না থাকে তাহলে আমি তোমাকে বিয়ে করতে চাই। এটা তো সত্যি আমার জন্য একটা অপ্রত্যাশিত মুহূর্ত। এতদিন আপনাকে শুধু একজন ভালো মানুষ হিসেবে দেখেছি, কিন্তু আজ আপনার কথা শুনে বুঝতে পারছি আপনার মনের মধ্যেও হয়তো এরকম কিছু অনুভূতি ছিল। টুম্পা, তোমার এই সততা আমার কাছে সবচেয়ে বড় ভালো লাগবার বিষয়। তুমি যা মনে করো নির্দ্বিধায় বলতে পারো আমাকে। আমি অপেক্ষা করব তোমার উত্তরের জন্য। সৌরভ বাবু, আমি জানি না আমি ঠিক কি বলবো, কিন্তু হঠাৎ করে এমনটা শুনবো আমি ভাবিনি। তবে আমার দাদুর সাথে আগে কথা বলতে হবে আমাকে, তারপরে আমি কোনো সিদ্ধান্ত নিতে পারবো এই বিষয়ে। অবশ্যই টুম্পা, এটাই তো সঠিক পথ। চলো এখনই দাদুর কাছে যাই আমরা দুজনে। তার আশীর্বাদ ছাড়া তো কোনো কিছুই সম্পূর্ণ হবে না আমাদের জন্য। দাদু, সৌরভ বাবু তোমার সাথে একটা জরুরি কথা বলতে চান, একটু শুনবে? বলো বাবু, কি কথা? দাদু, আমি টুম্পাকে পছন্দ করি, ওকে বিয়ে করতে চাই। আপনার আশীর্বাদ আর অনুমতি ছাড়াই সিদ্ধান্ত নেওয়া সম্ভব না আমাদের পক্ষে। তাই আপনার কাছে এসেছি অনুমতি চাইতে। আশা করি আপনি আমাদের নিরাশ করবেন না।
এত ভালো একটা চাকরি করা ছেলে আমার নাতিকে পছন্দ করেছে, এটা তো আমাদের জন্য সত্যি সৌভাগ্যের কথা বাবা। আমি রাজি আছি এ সম্পর্কে। তোমাকে তো আমি এই কয়েক মাসে ভালো করেই চিনেছি, তোমার মনের ভালো মানুষটাও দেখেছি। দাদু, তুমি সত্যিই রাজি? আমি তো তোর মুখের হাসিটাই সবচেয়ে বেশি দেখতে চাই। আর সৌরভ বাবুর মতো একজন ভালো মানুষ পেলে কোনো দাদু রাজি না রাজি হবে? ধন্যবাদ দাদু, আপনার এই সম্মতি পেয়ে আমার মনটা আজকে সত্যিই ভরে গেল। টুম্পাকে সুখী রাখবার চেষ্টা করব সব সময়, এই কথা দিলাম আপনাকে। ওকে কোনো দিন কষ্ট পেতে দেব না। কিন্তু আমার একটা শর্ত আছে বিয়েতে রাজি হওয়ার আগে। আমার নাতনি লেখাপড়া শেষ করে নিজের পায়ে দাঁড়িয়ে ভালো কিছু করতে চায়, সেই স্বপ্নে যেন কোনো বাধা না আসে বিয়ের পর। এই কথাটা তোমাকে মেনে নিতেই হবে। দাদু, এই শর্তে আমি সম্পূর্ণ সমর্থন জানাচ্ছি। টুম্পার স্বপ্ন পূরণ করবারই তো আমার দায়িত্ব হবে। এখন থেকে ওর পড়াশোনায় কোনোদিন বাধা দেব না আমি, বরং সব সময় পাশে থেকে সাহায্য করব।